নমস্কার। আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোটেই আমাদের কাছে সুখকর নয়। আর যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বয়ং সে বিষয়ে টুইট করতে হয়, তখন নিঃসন্দেহে বলাই যায় বাংলাদেশের পরিস্থিতি অন্তত প্রতিবেশী দেশ হিসাবে আমাদের মেনে নেওয়া অত্যন্ত উদ্বেগজনকও বটে। এবার কোনো রাষ্ট্রে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত নেমে আসে, তাহলে প্রধানত যে সমস্যাটি দেখা যায় তা হলো অনুপ্রবেশকারী বা শরণার্থী সমস্যা। এক্ষেত্রে অনুপ্রবেশকারী বা শরণার্থী এই দুই ক্যাটাগরিকে আলাদা করে দেখা প্রয়োজন। অনুপ্রবেশকারী কারা? অনুপ্রবেশকারী হলো যারা বেনিয়মভাবে রাতের অন্ধকারে বর্ডার টপকে কোনো দেশের কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য একটি দেশে পাড়ি দেন। আর শরণার্থী হলো কিছুটা বাধ্য হয়েই যারা এক দেশ থেকে অন্য দেশের কাছে আশ্রয় প্রদান করেন। এক্ষেত্রে অনুপ্রবেশকারীর থেকে শরণার্থী এই শব্দটি আমি ব্যবহার করব অনেক বেশি। আপনারা যদি ভারতবর্ষ এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখেন, তাহলে দেখতে পাবেন বাংলাদেশের সাথে ভারতের 5টি বর্ডার তারা শেয়ার করছে। কোন কোন 5টি বর্ডার? মিজোরাম, মণিপুর, আসাম, ত্রিপুরা এবং আমাদের এই পশ্চিমবঙ্গ। এবং এক্ষেত্রে যদি দেখেন, মিজোরাম এবং মণিপুর এমনিতেই বর্তমান ভারতের প্রেক্ষাপটে একটু অশান্তকর জায়গা। সেখানে সবসময় বিএসএফ বা আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে সেনাবাহিনী ভারত সরকার মজুত করেই রেখেছে। কারণ ইতিমধ্যে এই উত্তর পূর্ব নিয়ে ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে একটু যদি বলা হয় ঘেটে থাকে সব সময়। কখনো অরুণাচল প্রদেশ, কখনো মণিপুরের সমস্যা। তাই সে সকল জায়গায় সেনাবাহিনী মজুদ থাকে ভারত সরকারের পক্ষ থেকে। বাকি থাকলো ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশ। এখানে আপনাদের বলে রাখা দরকার, ত্রিপুরা এবং আসাম সরকার পরিষ্কারভাবে জানিয়েছে তারা বর্ডার সিকিউরিটি ফোর্সের পাশাপাশি নিজেদের যে আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ কমিটি সেটাকে অত্যন্ত কড়াভাবে দমন করার চেষ্টা করছে। আসামে এর আগে এনআরসি বা সিএ হওয়ার ফলে একাধিক অনুপ্রবেশকারী ইতিমধ্যেই ভীত সন্ত্রস্ত হয়ে আছে। বাকি থাকলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ একাধিক জায়গা থেকে বাংলাদেশের অনুপ্রবেশ করা সম্ভব, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জলপাইগুড়ি কিংবা কোচবিহার। ডিওয়াই বাংলা সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশে এই অরাজকর পরিস্থিতি হওয়ার ফলে জলপাইগুড়িতে একাধিক অনুপ্রবেশকারী এসে জড়ো হয়েছেন, যার সংখ্যাটা শুনলে আপনারা চমকে যেতে পারেন। প্রায় 1000 থেকে 2000 জন নাকি প্রথম দিনেই বর্ডারে এসে জড়ো হয়েছিলেন। বিদেশি সংবাদ সংস্থা ডিওয়াই বাংলা যে রিপোর্ট করেছে তা পশ্চিমবঙ্গেরও ঘুম কেড়ে নিতে বাধ্য। ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি, তোর এসে তোর কি কর, টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তার আরো লাগবে। এত হইবে না, আরো আছে তো। আমি আর নাই ভাই, এই তো এই ঘর উঠেছি, না আরো আছে, তুই কি বেশি তোর খবর আছে। এই এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো, তোর বাপের কিন্তু এই এগুলো শেয়ার করবে, শেষ করবে, আর তোর স্বামীরও শেষ করবে। তুই সবকিছু দিয়ে দে। আর তোরা যদি বাঁচতে চাও, এই জায়গায় থাকতে চাও, তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাইলে কালকে সকালে কেউ যেন না থাকে, এর আগে চলে যাবি। না না, ওই আমরা বিএনপির লোকজন আমাদের উপর যদি অর্ডার আছে, নাইলে আমাকেও খবর বানাইবে। কিন্তু অরিজিনালি তারা বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক, আমরা জানি না। কিন্তু তারা কি রিপোর্ট করেছে? তারা পরিষ্কারভাবে লিখেছে ভারতে প্রবেশের অপেক্ষায় সীমান্তে কয়েকশো বাংলাদেশি। এবং এক্ষেত্রে বিএসএফ এর যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অমিত কুমার ত্যাগী পরিষ্কার বলেছেন এই ভারত কড়াভাবে এই অনুপ্রবেশকারী দমনের চেষ্টা করছে। জলপাইগুড়ির একটি জায়গাকে নো ম্যান জোন বলা হয়, অর্থাৎ সেখানে কোনো কাঁটাতারের বেড়া থাকে না। প্রধানত অনুপ্রবেশকারী বা শরণার্থীরা সেই নোম্যান্স ল্যান্ডকেই বেছে নিচ্ছেন প্রাথমিকভাবে। তাদেরকে পিছনে হাঁটানোর জন্য কয়েক রাউন্ড শূন্যে গুলি চালানো হয় বলে জানিয়েছেন বিএসএফ অধিকর্তা। পরিষ্কারভাবে বলেছেন বিভিন্ন সীমান্তে কয়েকশো বাংলাদেশি ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন। এদের মধ্যে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়। এছাড়া জলপাইগুড়ি জেলায় 600-রও বেশি বাংলাদেশ নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। অমিত কুমার জানান, যেহেতু এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, তাই বিএসএফ এর সদস্যরা মানব ঢাল হিসাবে অবস্থান করছে। নোম্যান্স ল্যান্ড থেকে তাদের সরিয়ে দিতে ফাঁকা জায়গায় গুলিও চালানো হয় বলে তারা জানিয়েছেন। শুধু তাই নয়, জলপাইগুড়ির পর কোচবিহারের একাধিক বর্ডার এলাকা থেকে আমরা যে খবর পাচ্ছি তা আরো ভয়ঙ্কর।
এখানে বিএসএফ এর যে কেন্দ্রীয় সংস্থা পরিষ্কারভাবে জানাচ্ছেন তারা প্রায় 1000 জন হিন্দু মানুষকে বাংলাদেশে অলরেডি রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার বলি, এই সংখ্যালঘু সম্প্রদায় ভারতে আসার প্রয়োজনীয়তা কেন অনুভব করছে, ঠিক কিসের জন্য হঠাৎ করে একটি স্বাধীন রাষ্ট্র থেকে কিছু মানুষ অন্য একটি রাষ্ট্রে আশ্রয় খোঁজে, সেই নিয়েই আমার এই প্রতিবেদন। তবে তার আগে শোনাবো বিএসএফ, ভারত সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সের জেনারেল কি বলেছেন এই পার্টিকুলারলি কোচবিহার জায়গাটাকে নিয়ে। পরিষ্কারভাবে তিনি বলেছেন, অ্যারাউন্ড 1000 পিপল comprising mostly Bangladeshi Hindus assembled 400 meters away from the fence alongside water body at the Geduada and Dhoikia village in the লামোরহাট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। পরিষ্কারভাবে বলছেন বর্ডার থেকে তারা 400 মিটার দূরত্বে অবস্থান করছে, যে কোনো মুহূর্তেই তারা চাইছেন ভারতে যেন চলে আসতে পারে। এবং বিএসএফ যে অমিত কুমার জেনারেল, বিএসএফ প্রধান, আরও তথ্য উল্লেখ করে এখানে বলেছেন যে বিএসএফ এর একটা নতুন কর্মই হয়ে গেল, এই সময় নতুন কাজই হলো যে বর্ডারটাকে আরো বেশি সুরক্ষিত করা এবং অনুপ্রবেশকারীদের থেকে এই বাংলাকে, এই ভারতবর্ষকে বাঁচানো। এখানে পরিষ্কারভাবে বলেছেন, দি ইমার্জিং চ্যালেঞ্জ ইজ নিউ টু দ্য বিএসএফ হুইচ ইজ এন্ট্রাস্টেড উইথ দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়ানস বর্ডার অ্যালং উইথ বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। এক্ষেত্রে বলা ভালো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা একাধিকভাবে চাইছেন ভারতে যেন প্রবেশ করতে তারা পারেন। অরুণাচল প্রদেশ কিংবা মণিপুর বা মিজোরামে এই সম্ভাবনা কম। প্রধানত বাংলা এবং বাংলার অন্তর্গত কোচবিহার এবং জলপাইগুড়ির যে রিপোর্ট আমরা সামনে পাচ্ছি তা থেকে বলা যায় অনুপ্রবেশকারী বা শরণার্থীরা বাংলার একাধিক জায়গাকেই চিহ্নিত করছে। আর এখানেই সতর্ক থাকছেন আমাদের বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স। ওইদিকে পালা হয়ে গেছে। गाड़ी पूरी भूली गया। सांबादिक कोई इंडिया से न्यूज करेगा तो बांग्लादेश में न्यूज नहीं करेगा। আচ্ছা শোনেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। হাসিনা 2021 সালে এরকমই একটি ঘটনায় পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন, দিস ল্যান্ড বিলংস টু ইউ, ইউ হ্যাভ ইউর রাইটস, ডোন্ট কনসিডার ইউর সেলফ অ্যাজ মাইনরিটিস। অর্থাৎ বাংলাদেশটা সংখ্যালঘু ভাই বোনেরও, এটা আপনাদেরও জায়গা, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। পরবর্তীকালে তিনি বলেছিলেন, পিপল অফ অল রিলিজিয়ান শ্যাল বি লিভ টুগেদার ইন বাংলাদেশ। অর্থাৎ সমস্ত ধর্মর সমন্বয়ে এই বাংলাদেশ ভবিষ্যতেও এগিয়ে যাবে। এই পদক্ষেপকে একাধিক ব্রিটিশ মিডিয়া, বাইরের মিডিয়া যথার্থক বলে মনে করেছিলেন। তারা বলেছিলেন সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন লিডাররাও যেন হাসিনাকে দেখে শেখে। এছাড়া হিন্দুদের জন্য তিনি একাধিক স্কিম চালু করেছিলেন, একাধিক কর্মপদ্ধতি চালু করেছিলেন, তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার কথাও হাসিনা সরকার ভেবেছিল। তার জন্য একাধিক সংখ্যালঘু ব্যক্তি মনে করেন হাসিনাই ছিল তাদের পরিত্রাতা। কিন্তু বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য এখনো অবধি সেরকম কোনো রূপরেখা দিতে পারেনি। একাধিক জায়গায় যে আক্রমণের ছবি আমরা দেখছি, সেই ছবি দেখে তারা ভীত এবং সন্ত্রস্ত। এবার বলি, তারা কেন দেশ ত্যাগের কথা ভাবছেন। এক্ষেত্রে বাংলাদেশের একটা সমীক্ষার রিপোর্টই আমি আপনাদের পড়ে শোনাবো। বাংলাদেশে পিস অবজারভেটরির যে সংস্থা, তারা পরিষ্কারভাবে এই সংখ্যালঘুদের দেশ ত্যাগের জন্য কিছু নির্দিষ্ট পয়েন্ট বা কারণ সুনির্দিষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন। তারা বলেছিলেন, এই হিংসার পিছনে থাকে, মানে এই সংখ্যালঘুদের উপর হিংসার পিছনে থাকে 60% কাছাকাছি সংখ্যালঘুদের সম্পত্তি। অর্থাৎ অনেকে চায়, এই 60% ব্যক্তি চায় এই সংখ্যালঘুদের সম্পত্তি যেন ছিনিয়ে নিতে পারে। 11% থাকে সরাসরি জমি কেন্দ্রিক বিরোধকে নিয়ে,
অর্থাৎ তারা মনে করেন সংখ্যালঘুরা নাকি সংখ্যাগুরুদের জমিকে কেন্দ্র করে বসবাস করছে। এই 11% এই কারণে সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে আসে। 27% ক্ষেত্রে বিভিন্ন শারীরিক নিগ্রহ থাকে, অর্থাৎ এটাই নিয়ম যে দেশে সংখ্যালঘু একটু সংখ্যা গুরুদের থেকে সংখ্যায় অনেকটা কমে গেলে তাদের উপর শারীরিক নিগ্রহ নেমে আসে। পাশাপাশি নিরাপত্তাহীনতাও একটা বড় কারণ, কিন্তু এই সকল কারণকে উপেক্ষা করাই হলো রাষ্ট্র বা সরকারের প্রধান দায়িত্ব। এখানেই হাসিনা সরকার পুরোপুরি দমন না করতে পারলেও অন্তত সংখ্যালঘুদের জন্য কড়া বার্তা বা সংখ্যালঘুদের জন্য যে মেসেজ দিয়েছিলেন, ঠিক সেখানেই সংখ্যালঘু এবং সংখ্যাগুরু একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণে সহাবস্থান করেছেন এতদিন। কিন্তু বর্তমান যে সরকার এসেছেন তারা এখনো সেই দিকটা আর কিছুই আলোকপাত করেননি। পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা হয়েছে এবং তার সহযোগী যে সংস্থা জামাত, সেই জামাতের কর্মকাণ্ড চূড়ান্ত মৌলবাদ বলেও মনে করছেন কিছু সংখ্যালঘু ব্যক্তি। আর এখানেই তৈরি হয়েছে যাবতীয় বিরোধ এবং অনুপ্রবেশকারী এবং শরণার্থী সমস্যা। আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদের রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিএসএফ কমান্ডার যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে ভারতের কাছে অ্যালার্মিং। শুধু বিএসএফ কমান্ডার নয়, অমিত শাহ 7 সদস্যের একটি কমিটিও গঠন করেছেন। পাশাপাশি আমাদের যে রাজ্যের বিরোধী দলের যে নেতা মন্ত্রীরা তারা বলেছেন তৈরি থাকুন, 1 কোটি হিন্দু ভারতে আসতে পারে, এই ধরনের কিছু মন্তব্য। তবে উল্লেখযোগ্য বিষয় হলো প্রতিবেশী দেশের একটা ইস্যুকে নিয়ে যখন পার্শ্ববর্তী দেশে সাংসদ উত্তাল হয়, ঠিকই ধরেছেন, এক্ষেত্রে ভারতীয় যে সাংসদ, সেই সাংসদ কক্ষে বিজেপির একাধিক সংসদের বক্তব্য নতুন করে এ জল্পনাকে উস্কে দিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা কি সত্যিই সুরক্ষিত। অনুরাগ ঠাকুর থেকে শুরু করে উড়িষ্যার বিজেপি সাংসদ কিংবা আসামের বিজেপি সাংসদ পরিষ্কারভাবে এই সংখ্যালঘু ইস্যুতে, বাংলাদেশের সংখ্যালঘুর উপর অত্যাচারের ইস্যুতে বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন। অনুরাগ ঠাকুর তো পরিষ্কারই বলেছেন। धन्यवाद सभापति जी। मैं आपका आभारी हूं क्योंकि जो हमारे पड़ोसी मुल्क बांग्लादेश में हाल ही में घटा उसको लेके हम सब लोग चिंतित भी हैं और सभी राजनीतिक दलों ने एक स्वर में बात भी कही कि वहां पर जो अपने लोग हैं उनकी भी चिंता की जाए। माननीय प्रधानमंत्री जी ने भी ट्वीट करके जो इंटरिम गवर्नमेंट के प्रधानमंत्री हैं उनको बधाई भी दी, लेकिन ये भी कहा कि हमारे जो वहाँ पर हिंदू और अल्पसंख्यक हैं उनकी शांति, सुरक्षा और विकास सबको सुनिश्चित किया जाए। लेकिन दुर्भाग्य ये है सर कि नेता प्रतिपक्ष और कांग्रेस पार्टी के अध्यक्ष ने ट्वीट जब किया या उनको बधाई जब दी तो हिंदुओं की वहाँ पर सुरक्षा की कोई बातचीत नहीं की, ना ही उसका उल्लेख किया, ना ही अल्पसंख्यकों की सुरक्षा की बात की। ऐसी कौन सी मजबूरी थी कि ये लोग वहाँ पर हिंदुओं और अल्पसंख्यकों की सुरक्षा की बात भी नहीं कर सके। गाजा को लेके आपने बड़ी बड़ी बातें की, गाजा को लेके आप बड़ी बड़ी बातें करते थे, लेकिन यहाँ पर आकर आप नहीं करते हो। পার্শ্ববর্তী রাজ্যের বা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি ইস্যু যখন এই দেশকেও রীতিমতো নাড়িয়ে দেয়, তাহলে তো বলতেই হয় এই সমস্যা অনেক গভীর। এই সমস্যা মেরামত একদিনে অন্তত সম্ভব নয়। তবে এই ভিডিও আমি কিছু ইনফরমেশনটা শেয়ার করার জন্যই আপনাদের আমি বললাম। এই ভিডিও কোনো রকম উস্কানি বা হিংসাকে প্ররোচনা দেওয়ার জন্য নয়। শুধু মনে রাখবেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু একটা রাষ্ট্রে যখন এই সকল সমস্যা মাথাচাড়া দিয়ে আসে বা ওঠে, তখন বহির্বিশ্বের কাছে সেই রাষ্ট্রের যে ইমেজ পৌঁছায় তা মোটেই কাঙ্ক্ষিত নয়। একটি রাষ্ট্র গঠন করা হয় সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মিশ্রণে। সেখানে একে অপরকে আক্রমণ করে ছোট করবে বা নিশ্চিহ্ন করতে চাইবে, তা মোটেই কাঙ্ক্ষিত নয়। বাংলাদেশে শান্তি ফিরে আসুক এই কামনা আমি করছি। সবার আগে ছবি, ভিডিও ফেসবুকে ভাইরাল বা ফেক হতে পারে, কিন্তু তথ্য কখনো মিথ্যা হতে পারে না। তথ্য ইতিহাসে লেখা থাকে, ইতিহাস থাকে বলেই বর্তমান আছে। আর বর্তমান যদি মজবুত হয়, মনে রাখবেন ভবিষ্যতেও বাংলাদেশকে সুন্দর, শ্যামলা এবং সুন্দর অন্য রূপে গোটা পৃথিবী চিনতে পারে। আপাতত সেই কামনা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।